খাওয়া দাওয়া শেষ করে 20 রুপি করে টিকিট কেটে হাজারদুয়ারি এসে কিছুক্ষণের জন্য এই ঝাউ গাছতলায় এসে বসলাম। দুপুরের প্রখর রোদ আর গ্রীষ্মকালের গরমে হাজারদুয়ারির খোলা প্রান্তরে এই একটুকু প্রশান্তির জায়গা। সামনে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি প্যালেস। ঝাউতলা থেকে বেরিয়ে আমরা কিছু সময় ছবি তুলছিলাম। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। এতে আমরা হাজারদুয়ারির বারান্দায় কিছুক্ষণের জন্য গিয়ে দাঁড়ালাম। এই সুযোগে আমি হাজারদুয়ারি প্যালেসের খুব কাছ থেকে কিছু ছবি আর ভিডিও নিলাম। বৃষ্টির সময় হাজারদুয়ারির দৃশ্যটা ছিল অপূর্ব, যা ক্যামেরায় বা টিভির স্ক্রিনে দেখে অনুভব করা যায় না। বৃষ্টি শেষে আমরা হাজারদুয়ারির বর্ণনা শোনার জন্য 150 রুপিতে একজন গাইড ঠিক করে নিলাম। এখন শুনুন গাইডের কথা। এই সে হাজারদুয়ারি, এবং হাজারদুয়ারিতে আমাদের সাথে গাইড, স্থানীয় গাইড হিসেবে আছেন। আপনার নাম কি? হাসান আব্বাস। হাসান আব্বাস। আমার ফোন নাম্বার হচ্ছে 7797737701 7797737701 হাসান আব্বাস। শুক্রিয়া। আচ্ছা, মাটির উপর দিয়ে আপনারা চলছেন, এই পুরো শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে বর্তমান 70 লক্ষ লোক বাস করে। এই মুর্শিদাবাদে 27টা থানা, 8টা পৌরসভা আর 5টা মহকুমা। পাশের থানা জিয়াগঞ্জ, এ পাশের থানা মুর্শিদাবাদ। এই থানার নাম কি? আবার বলছি আমি, পুরো জেলার নাম মুর্শিদাবাদ। এই জেলাতে 70 লক্ষ লোক বাস করে, বর্তমান 70 লক্ষ লোক বাস করে। এখানে 27টা থানা, 8টা পৌরসভা, 5টা মহকুমা। এই থানার নাম মুর্শিদাবাদ, পোস্ট অফিসের নাম মুর্শিদাবাদ, স্টেশন নেম মুর্শিদাবাদ, মিউনিসিপাল নেম মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট নেম মুর্শিদাবাদ, বাট সাব ডিভিশনাল নেম ইজ লালবাগ। LALBAGH, লালবাগ। এলো পেশেন্ট। এবার আমি প্রিভিয়াস চলে যাচ্ছি, বায়োডাটা পেছনকার। পূর্বে নাম ছিল মাকসুদ আবাদ। অনেকে স্পেলিং ভুল করে, নাউনটাও পারফেক্ট স্পেলিং হচ্ছে MAQSOOT, মাকসুদ, ABAD আবাদ, MAQSOOT, ABAD আবাদ। যখন এর নাম মাকসুদ আবাদ ছিল, তখন বাংলা বিহার উড়িষ্যার ক্যাপিটাল টাউন ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর দ্য ওল্ড নেম, প্রেজেন্ট নেম ঢাকা সিটি আন্ডার বাংলাদেশ। তখনকার সুবেদার ছিলেন মীর জুমলা। মীর জুমলাকে খুব বিশ্বাস করে সম্রাট औरंगजेब সুবেদার করে পাঠিয়েছিলেন। কারণ মীর জুমলা
অনেক অবদান ছিল। এই অবদানগুলো দেখে সম্রাট আর আওরঙ্গজেব তাকে পারমিশন দিয়ে সুবেদার করে পাঠায়। উনি জাহাঙ্গীরনগর এসে কিছুদিন ভালো থাকলেন, তারপরে 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন, মানে বেইমানির পথে নেমে পড়লেন। সম্রাট পাঠিয়েছিল এই আশায় যে আমি সময় মতো ট্যাক্স বা কর পাবো, আমার শাসনকাল ভালো থাকবে। কিন্তু হলো কি, মীর জুমলা পাল্টি খেয়ে গেলেন, 1 পয়সাও দিল্লিকে পাঠাতেন না, মানে সম্রাটকে, আর সম্রাটকে অমান্য করতেন। তাই সম্রাট আওরঙ্গজেব বাই মেসেজ, বাই লেটার, বাই ম্যান তাকে দিল্লি থেকে কন্ট্রোল করার চেষ্টা করে। কোনো মতেই সে কন্ট্রোল হয় না, কোনো মতেই কন্ট্রোল হয় না। তখন ফেড আপ হয়ে মুর্শিদ কুলি খানকে বাংলা, বিহার, উড়িষ্যার ফুল পাওয়ার উইথ ব্যাটালিয়ন সুবেদার করে পাঠালেন। মুর্শিদ কুলি খান জাহাঙ্গীরনগর গিয়ে অ্যাকর্ডিং টু অর্ডার অফ আওরঙ্গজেব মীর জুমলাকে অ্যারেস্ট করলেন, নজরবন্দি করলেন। কিন্তু মীর জুমলার নজরবন্দি হয়েও অ্যাজ এ ওল্ড অ্যাডমিনিস্ট্রেটর মুর্শিদ কুলি খানের উপরে মেরে দেওয়ার প্ল্যান, ব্লু প্রিন্ট করতো। তাই মুর্শিদ কুলি খানের উপরে মেরে দেওয়ার যখন তখন হামলা হতো। মুর্শিদ কুলি খানও ব্রেভ সোলজার ছিল, যে কজন সিপাহী থাকতো সেটা নিয়েই লড়াই করত এবং তারা পালিয়ে যেতে বাধ্য হতো। 3-4 বার জানে মেরে দেওয়া, প্রাণে মেরে দেওয়ার হামলা হয়। এই হামলার পর মুর্শিদ কুলি খান বাই লেটার মেসেজটা দিল্লিকে পাঠায়। দিল্লি যাওয়া আসা করতে টাইম লাগে। ওখান থেকে সম্রাট আওরঙ্গজেব তাকে গ্রিন সিগন্যাল দেয়, কারণ ওই লেটারটা পড়ে মুর্শিদ কুলি খানের যে বারবার ওকে মেরে দিবার হামলা হচ্ছে, গ্রিন সিগন্যাল। এই গ্রিন সিগন্যাল পেয়ে মুর্শিদ কুলি খান 1704-এ জাহাঙ্গীরনগর থেকে রাজধানী পরিবর্তন করে মকসুদাবাদ নিয়ে আসলেন। যেহেতু মুর্শিদ কুলি খান আনলেন, তাই মুর্শিদ কুলি খানের নাম অনুসারে 1704-এ এই শহরের নাম হলো মুর্শিদাবাদ। 1704 আর আজকে 25শে জুন 2023, বিয়োগ করলে 319 বছর পূর্ণ হলো। আপনাদের চরণধুলি পড়লো আর গাইড করছে হাসান আব্বাস। হাসান আব্বাস আগিয়েছে। ক্লিয়ার? মুর্শিদ কুলি খান very famous name, very popular name, but that is third name. ফার্স্ট নেম কি? Second name. সেকেন্ড Third name. Second name Muhammad Hadi Jafar Khan. Muhammad Hadi Jafar Khan. Second name. So admit name, that means first name. Surya Narayan Misra. ব্রাহ্মণের ছেলে। আগে ছিল সূর্য নারায়ণ মিশ্রা। তার বাবার নাম হচ্ছে দর্পণ নারায়ণ মিশ্রা। আবার অনেক জায়গা পাওয়া গেছে সুদর্শন নারায়ণ মিশ্রা। এই দুটোর মধ্যে একটা নাম ছিল। সুদর্শন নারায়ণ মিশ্রার ছেলে হচ্ছে সূর্য নারায়ণ মিশ্রা। এই সূর্য নারায়ণ মিশ্রা ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, কেন করলো এর উপরে ডিবেট আছে, চলুন আগে বলছি। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, ওর নাম দেওয়া হলো মোহাম্মদ হাদি, হাজি মোহাম্মদ হাদি জাফর খান। এই জাফর খান যখন সম্রাট আওরঙ্গজেবের দরবারে জব পেল, তো ওর উপরে ফোকাস ছিল, যেহেতু উনি কনভার্টেড মুসলিম, তাই ফোকাস থাকার কারণে পেল কি তার অ্যাক্টিভিটি, তার রেসপন্সিবিলিটি, তার অনেস্টি দেখে সম্রাট আওরঙ্গজেব আলমগীর যে টাইটেল পেয়েছিল, সম্রাট আওরঙ্গজেব একটাই মোগল ডাইনেস্টির বাদশাহ যে আলমগীর টাইটেল পেয়েছে সম্রাট আওরঙ্গজেব, উনি মুগ্ধ হয়ে ওনার টাইটেল দিল মুর্শিদ কুলি খান। তাহলে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলো কি করে? এগুলো ভাইজান, যেমন আপনার কাছে আমি একটু পয়সা নিচ্ছি, খুব কমই পয়সা নিচ্ছি, তবে আপনাকে বলে দিই ডিফারেন্ট টাইপ অফ হিস্টোরিয়ান, ডিফারেন্ট টাইপ অফ হিস্ট্রি। কিছু অমুসলিম লেখক তারা বলছে যে সুদর্শন নারায়ণ রায়ের ছেলে সূর্য নারায়ণ মিশ্রা ছোটোবেলায় খুব সুন্দর ছিল, তাই ওকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে যায় আর হাজি ইস্পাহানির কাছে বিক্রি করে দেয়। হাজি ইস্পাহানির একমাত্র কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না, তাই হাজি ইস্পাহানি
ছেলেকে মানুষ করে বড় করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের কন্যার সঙ্গে বিয়ে দেয়। এটা কিছু অমুসলিম রাইটার লিখছে। বাট অমুসলিমের মধ্যে ডক্টর কালীশঙ্কর দত্তা, ডক্টর এ.কে. করিম, স্যার জনসন, ওনারা লিখছে, ব্রিটিশ রাইটার, যে না, প্রতিটা পিরিয়ডে জব পেত কম্পিটিশন। তাই সম্রাট ঔরঙ্গজেবের দরবারে কিছু বীর যোদ্ধার দরকার ছিল। এই বীর যোদ্ধাকে নিয়োগ করবে বলে অ্যানাউন্স হয়ে গেল অ্যাক্ট। এই অ্যাক্ট পেয়ে সম্রাট সূর্যনারায়ণ মিশ্রা অংশগ্রহণ করল পরীক্ষায় এবং পরীক্ষায় পাস করে। পাস করার পর যত পাস করে সবাই চাকরি জয়েন করে, ও করে না, কারণ ব্রাহ্মণের ছেলে মুসলিমের অধীনে চাকরি করে। এই পিনবাজি দেওয়া হয় আর সম্রাট অর্ডার দেয় লাস্টে যে ওকে ধরে নিয়ে আসা। পাস করে কেন চাকরি করে জবাব দেয়। ও জবাব দেয় যে আমি মুসলিমের অধীনে চাকরি করি। তাই ওর সেনাপতি লেগে তাকে জেলখানায় রেখে দেয়। জেলখানায় ও কিছু খেত না, শুধু মাঝে মাঝে জল পান, ওই পানি পান করে বেঁচেছিল। এত অসুস্থ হয়ে যায়, জেলার যখন রিপোর্ট যায় সম্রাটকে যে মারা যাবে ওকে না ছাড়লে, সম্রাট নিজে দেখে তাকে অর্থ দিয়ে সিপাই দিয়ে তার বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি গিয়ে যখন সুস্থ হয়, ওটা ব্রাহ্মণ পাড়া ছিল, ব্রাহ্মণরা প্রশ্ন করে যে তুমি এতদিন থাকলা, কি করে বাঁচলা? বলে আমি এক ফোঁটাও এক দানাও খাইনি। তাহলে বাঁচলে কী হবে? মাঝে মাঝে জল খেতাম, পানি। তাহলে এই তো মুসলিম বাড়ির তুমি পানি খেয়ে দিয়েছো। এক ঘোড়া করে দেয়, এক ঘোড়া ওর বাড়িকে করে দেয় ওকে। তো বলে বাবা মাকে যে বাবা মা, আমার জন্য আপনারা কষ্ট পাবেন, আমি বেরিয়ে যাই। ও বেরিয়ে চলে আসে। তখনই হাজি ইস্পাহানির সঙ্গে রাস্তায় দেখা হয়। রাস্তায় দেখা অসুস্থ অবস্থায় হাজি ইস্পাহানি তাকে তুলে নিয়ে নিজের বাড়ি আসে এবং বলে যে বলো তুমি এইভাবে অন্ধকারের জঙ্গলে কেন ছিল? এবং উনি তখন নিজের কন্যার সঙ্গে বিয়ে দেন। হাজি ইস্পাহানি তৎকালীন করৌপতি, বড় বিজনেসম্যান ছিলেন এবং সে সম্রাটের কাছে গিয়ে ক্ষমা চাইতে যায়। সম্রাট ক্ষমা দিয়ে বলে তাহলে চাকরি করবেন আপনি? এই সব ওর অনেস্টি বার্মা রেসপন্সিবিলিটি অ্যাক্টিং নাম দেয় কথা বলবে, কাছে থেকে নেবেন, তাহলে ভয়েসটা আসবে। না চলবে, এটা মানে যতক্ষণ। মুর্শিদ কুলি খান in Bengal, Bihar, Orissa, the first Nawab and last Nawab, Sayyid Waris Ali Khan. If you count Sayyid Waris Ali Khan to Murshid Kuli Khan, there are 18 Nawab. 18, but first time Sirajul Nana, Dadu Naik, Mair Baba, Ali Baba, and third dynasty. ফার্স্ট ডাইনাস্টি মুর্শিদ কুলি খান প্রথম নবাব, দ্বিতীয় নবাব, ওর কোনো পুত্র সন্তান ছিল না, তাই জামাই সুজাউদ্দিন খান নবাব হলো। সুজাউদ্দিন খানের পর নবাব হলো সরফরাজ খান, মুর্শিদ কুলি খানের নাতি। মুর্শিদ কুলি খানের নাতিকে 1739-এ গিরিয়ার ময়দানে তারই কমান্ডার ইন চিফ আলিবর্দী খান নানা তাকে মেরে দিয়ে নবাব হয়। নবাব হয়। ফার্স্ট ডাইনাস্টি, সেকেন্ড ডাইনাস্টি আলিবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তাই সিরাজকে নমিনি করে উত্তরাধিকারী। নমিনি ইংলিশ ওয়ার্ড, জানা সিং উর্দু ওয়ার্ড, উত্তরাধিকারী বাংলা ওয়ার্ড। সিরাজউদ্দৌলা 1757 ব্যাটেল ফিল্ড অফ পলাশির পর মারা গেলে মির্জাফর শুরু হয়। তবে মনে রাখবেন, নবাব সিরাজউদ্দৌলার পর যত নবাব হলো, অল আর পাপেড বাই ব্রিটিশ।
এক্সেপ্ট মীর কাসেম, দুবার ইংরেজের সঙ্গে যুদ্ধ করেছে। যদি ভারতের ইতিহাসে লেখা হয় পারফেক্ট যে হু ওয়াজ দ্য ফার্স্ট ফ্রিডম ফাইটার, দ্যাট ইজ নবাব মীর কাসেম, ইংরেজের বিরুদ্ধে ও 5 অ্যাটেনি মারা গেছে, ইংরেজের কাল অ্যাটেনি লড়াই করে মারা গেছে ওদের দাবিদার। ক্লিয়ার? এই হাজারদুয়ারিটা নবাব সিরাজউদ্দৌলা মারা যাবার 72 বছর পর ব্রিটিশ কাটে। নবাব সিরাজউদ্দৌলা মারা যায় 1757 আফটার ব্যাটেল ফিল্ড অফ পলাশির 5 দিন পর। আর এই হাজারদুয়ারি স্থাপিত তাহলে 1829 আর 1700 বিয়োগ করে 72 বছর পর ব্রিটিশ আর এর Then one of the questions was Nawab Nasir. Nawab Nasir, the fifth generation of Nawab Mirzapur. এটা কমপ্লিট হতে নবাব সিরাজউদ্দৌলার 80 বছর। তো হোয়াট ইজ দ্য রিজন? কেন তৈরি হলো? বাংলা বিহার উড়িষ্যা যখন ফুল ক্যাপচার করে নিল ইংরেজ, তখন বাংলা বিহার উড়িষ্যাকে শাসন করার জন্য এই হাজারদুয়ারি, এটা ছিল ব্রিটিশ কোর্ট, এটা হেডকোয়ার্টার। এখানে মেলা কর্মচারী ছিল, কিন্তু দেশ স্বাধীন ছিল। রাজা নবাব জমিদার ছাড়া কেউ ঘড়ি হাতে দিতে পারে। তার জন্যে ইংল্যান্ড থেকে, তাহলে ওরা ডিউটি অফ অন টাইমলি করবে কি করে? ইংল্যান্ড থেকে নবাবকে ঘড়ির পার্টস এনে দিয়েছিল, যে পার্টসগুলো তামা পিতলের। ওই পার্টস সেটিং করে এই ক্লক টাওয়ার তৈরি। এই ঘড়িটা দেখে, এই ঘড়িটা টাইম দেখে, ইয়াস, ওনার কর্মচারীরা ডিউটি অফ অন করত। এই ঘড়িটা চলতো চাবির দ্বারায়, জেনারেটরের বড় হ্যান্ডেলের মতো চাবি ছিল। ওই হ্যান্ডেল 7 দিন, 7 পাক মারলে 7 দিন চলতো। ক্লিয়ার? এই ঘড়িটা এই অবস্থা কেন? 1947 দেশ স্বাধীন হলো, তখন ট্রাস্টি বোর্ডের অভাব ছিল। ট্রাস্টি বোর্ড মেনটেন করতো, সিকিউরিটির অভাব ছিল। তাই নকশালরা CPIML 70-71 তারা মেকিস নকশাল, তারা এসে দলবদ্ধ হয়ে ভাঙচুর করে পার্টস বস্তায় বয়ে নিয়ে চলে যায়। ঘড়িটা বন্ধ হয়ে যায়। 1985-তে ভারত সরকার নেয় আর্কিওলজিক্যাল সার্ভে। এর ওয়ার্ল্ডের রুলস একই, যেমন অবস্থায় গ্রহণ করবে তেমনই রাখবে, নতুন কিছু কিনবে না, নতুন কিছু অ্যাড করবে না, পুরানো কিছু বন্ধ করবে না। ক্লিয়ার? এইটাই হলো ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার। আর এই হাজারদুয়ারিতে এক রাতও নবাব থাকেনি, আসতো 4টায় চলে যেত। থাকতো কে জানেন ভাইজান? ইংলিশ অফিসাররা থাকতো। তারা কিন্তু ওদের স্ট্যাটাস 2-4টে করে গার্লফ্রেন্ড রাখবে ওরা। ক্লিয়ার? ওই গার্লফ্রেন্ড নিয়ে থাকতো, নবাব থাকতো না। গার্লফ্রেন্ড, হোয়াট ইজ দ্য মিনিংস অফ গার্লফ্রেন্ড? যেমন আমাদের পশ্চিমবাংলার এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি। ভালো লাগছে? বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই হাজারদুয়ারির সামনে রাখা যে কামানটা, এই তোপটা, হ্যাঁ, এই কামানটার গল্প হচ্ছে যে নবাব নাকি একদিন হুকুম দেয় যে এটা টেস্ট করা হোক। নবাবের হুকুমে যখন বারুদ ভরে আগুন দেওয়া, এটা ফাটলো। আর ফাটলে এমন বিকট শব্দ হলো যে আশেপাশে যে মহিলার পেটে সন্তান ছিল 2 মাস 6 মাস 9 মাসের পাত হয়ে যায়, মারা যায়। তা নবাব দুঃখ পেয়ে নাম দেয় বাচ্চা বলি কামান। এই গল্পটা ফেক, 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 একেবারে ফেক গল্প। কারণ কোথায় থেকে আগুন দিল? কিন্তু কেন বললাম? চটি বই কিছু গাইড এখানে বকে পয়সা দিয়ে দেওয়া, আগুন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এটা হচ্ছে ছাঁচ। মীর জুমলা দিল্লি থেকে নিয়ে এসেছিল। ছোট ছোট কামান তৈরি হতো, কামান দেখাবো, আর যুদ্ধে ব্যবহার হতো। কামানটা কিভাবে তৈরি হতো? আগে মাটির লেপ দেওয়া হতো আর গাছের গুঁড়ি কেটে ভরে দেওয়া হতো। গ্যাপ রাখা হতো, যত বড় কামান করবে ওই গ্যাপে লোহা গলিয়ে ভরে দিত। লোহা ঠান্ডা হয়ে 2-4 মাস সময় লাগতো, তখন পেছনে খুলে ধাক্কা দিয়ে
কামানটা বেরিয়ে আসতো। তাই এর নাম হচ্ছে বাচ্চা ওয়ালি তোপ, উর্দু ওয়ার্ড বাচ্চা ওয়ালি তোপ। এটা ছাঁচ, দ্যাট ইজ এ ডাই। আচ্ছা আচ্ছা, তার মানে কামানের যে অংশটা থাকে পিছনে বারুদ দেওয়ার জন্য একটা ফাঁকা জায়গা থাকে, ওইটা কিন্তু এখানে নাই। বিকজ হি ইজ এ ডাই, নট এ ক্যানন। ক্যানন হলে এখানে অবশ্যই একটা উপরে একটা জায়গা থাকতো যেখান থেকে ফায়ার করা যাবে। এটা হচ্ছে টোটালি একটা ডাই, আমি তো জানতাম না এই বিষয়টা। আপনার সবাই যেটা বলতো মিথ, ওইটাই শুনেছি। ওটা ফেক গল্প। আমি দেখুন, আপনি আমাকে আবার খুঁজবেন, কারণ আমি ফেক কথা বলি না, যেটা জানি না সারেন্ডার করবো। আর সামনে যে সাদা বড় বাড়িটা, এটা আপনার বাংলাদেশ, কলকাতা, দিল্লি, বোম্বাই প্রত্যেক জায়গাতেই আছে। আর শর্টে বলে ইমাম বাড়ি। কি বলে? ইমাম বাড়ি। বাট দ্যাট ইজ নিক নেম, শর্ট নেম। ফুল নেম বারা ইমাম বারগাহ। বারা মিন্স 12, ইমাম মিন্স হাই প্রিস্ট, বারগাহ মিন্স রেসিডেন্স। এই 12টা ইমামের বর্ন প্লেস জানেন? মক্কা মদিনা। এখন তো হাজার হাজার মসজিদে ইমাম। এই 12টা ইমামের প্রথম ইমাম হচ্ছে হজরত আলী আলাইহিসসালাম। হু ইজ হি? প্রফিট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামাই। আর দ্বিতীয় ইমাম ইমাম হাসান আলাইহিসসালাম। তৃতীয় ইমাম ইমাম হুসেন আলাইহিসসালাম। নম্বর 12 ইমাম। এই পৃথিবী দেখেন অন্যায়, অত্যাচার, নোংরামুতে ভরতে লেগেছে পৃথিবী। যেদিন ফুল হয়ে যাবে সেদিন 12মা ইমাম ইমাম মেহেদী আলাইহিসসালাম আসবে 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 আর পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। এই 12টা ইমামকে স্মরণ করে 1847-এ নবাব নাজিম ফেরাদুনজা, নবাব মির্জাফরের 6th জেনারেশন 6 লক্ষ সোনার টাকা খরচ করে তৈরি করলেন। এই বিল্ডিংটার বয়স হচ্ছে 175 বছর। এই বিল্ডিংটা 10 দিন গেট খোলা থাকে। কখন? ইসলাম ধর্ম চাঁদ দেখে রোজা করে, চাঁদ দেখে ঈদ পড়ে, চাঁদ দেখে কোরবানি করে, চাঁদ দেখে মহরম করে। সামনে মাসিক মহরমের চাঁদ 19শে জুলাই। ওই দিন থেকে 29শে জুলাই অবধি এই গেট খোলা থাকবে। এভরিবাডি ইজ অ্যালাউ, কোনো টিকিট, কোনো পারমিশন লাগবে না। নিচেটা পুরুষদের জন্য, উপরটা মহিলাদের জন্য। হোয়াট ইজ দ্য ফাংশন? ইমাম হুসেন আলাইহিসসালামকে আজ থেকে 1400 বছর পেছনে ইন কান্ট্রি অফ ইরাক, আরবের ইরাক কান্ট্রির কারবালার ময়দানে, ব্যাটেল ফিল্ড অফ কারবালাতে ইমাম হুসেন আলাইহিসসালামকে মালাউন 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 ইয়াজিদ আমন্ত্রণ করে ডেকে তাকে অ্যারেস্ট করে 3 দিন বিনা খাদ্যে বিনা জলে 72 জন সঙ্গীকে অ্যারেস্ট হত্যা করে। কার? ইমাম হুসেন আলাইহিসসালামকে মালাউন 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 ইয়াজিদ বাদশা ছিল। এত অত্যাচারী আর ঘমন্ডি ছিল, এত বড় সাম্রাজ্য ছিল, এত অহংকার যে আজ ভেঙে ওর 28টা কান্ট্রি। সে ইসলাম ধর্মের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলিল করে গেছে, সেই দলিলটাকে চেঞ্জ করছে। ইমাম হুসেন আলাইহিস সালাম মানেনি, বলছে না, উনি যে দলিল করে গেছে 1 অক্ষর যোগ হবে না, 1 অক্ষর কম হবে না। তো বললো আপনি সই করুন, অর্ধেক রাজত্ব দিব। বললো পুরো পৃথিবী দিলে আমি মানব না। তো বললো তারা আপনাকে অ্যারেস্ট করে কষ্ট দিবে, শহীদ করবো। ওনাকে শহীদ করলো, কষ্ট দিল। 6 মাসের বাচ্চা থেকেও ছাড়লো। 72 জন সঙ্গীকে শহীদ করে। আর ওনার পরিবারকে হাতে দড়ি বেঁধে 200 কিলোমিটার এখন কারবালা থেকে শাম। শাম হচ্ছে ওল্ড নেম, কারেন্ট নেম হচ্ছে প্রেজেন্ট ডে সিরিয়া। মায়ের পালন করে। মহরমের 10 তারিখে একটা শোভাযাত্রা মিছিল বেরোয়, যাকে জালুস বলা হয়। 3 কিলোমিটার দূরে গিয়ে মাটি দেওয়া হয়, গেট বন্ধ হয়ে যায়। এখন আপনি এর মধ্যে যেতে পারবেন। ক্লিয়ার? আপনারা অনেকক্ষণ ঘুরছেন,
নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি পাননি। 300 বছর পেছনে হজ করা খুব দুষ্কর ছিল। যে সচ্চা আল্লাহর বান্দা তারা হজ করতে যাবে তো কোথায়, মক্কা মদিনা, তার জন্য অর্থ দরকার, কমিউনিকেশন ভেরি টাফ, জলজাহাজ 6 মাস 8 মাস লাগতো। তখন আলিওয়ার্দী খান সিরাজের নানা হজ করতে গেল, হজ করে ফিরার সময় মক্কা মদিনার মাটি নিয়ে আসে। ওই মাটি মুর্শিদাবাদে যখন আনলো, সিরাজ 22 বছরের ইয়াং ছিল, তার হাতে রেখে যাতে ইঁদুর হাতে জানাস করে বিল্ডিংটা বানায়, এটাই নবাব সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি। নবাব সিরাজউদ্দৌলা আর কিছু করতে পারেনি। ওর আত্মাও জানতো না যে এখানে হাজারদুয়ারি ইমামবাড়ি হবে। হাজারদুয়ারি ওর মারা যাওয়ার 80 বছর পর, আর ইমামবাড়ি ওর মারা যাওয়ার 90 বছর পর। সিরাজউদ্দৌলা মাত্র 11 মাস ক্ষমতায় ছিল। 56 বসলো, 57 পলাশী যুদ্ধের পর মারা গেল। তাই পুরো বাংলা, বিহার, উড়িষ্যা হাজারবার ঘুরে নেয়। নবাব সিরাজউদ্দৌলার কোনো স্মৃতি পাচ্ছেন না। দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ লাস্ট। আর ওর গঙ্গা ওপার 6 কিলোমিটার দূরে ওর সমাধি আছে, পুষ্পা। এই হ্যাঁ, এই মদিনাটা সিরাজের মদিনা। কি সিরাজউদ্দৌলা নবাবের সময়ে বানানো, নবাবের নিজের হাতে বানানো? Yes. এই টোটালটাই টোটাল প্রথম শিলান্যাস করে দাবি। তাহলে যে সচ্চা মুসলমান ছিল, হজ করতে পারতো না অর্থের অভাবে, তারা হজের দিনে এসে এখানে প্রার্থনা করে। হজের এই হজের মক্কার মাটি এখানে দিয়েছে। এই সব রেখে আসে মক্কা মদিনার। এগুলো মহরমের 10 দিন সামনে যান। মহরমের 10 দিন খোলা থাকে এবং প্রতি বৃহস্পতিবারে খোলা হয়। এইটা হ্যাঁ, তাহলে এই হচ্ছে নবাবের শেষ এবং প্রথম স্মৃতি, নবাবের নিজের হাতে তৈরি করা একমাত্র ভবন বা কাঠামো যাই বলেন। শুনলেন তো, এটি মক্কা মদিনার মাটি এটির মাঝখানে রেখে তারপরে বিল্ডিংটি করা। এই ঘোড়া দুটো কেন ন্যাশনাল প্রপার্টি? হ্যাঁ, সেটা তো একটা প্রশ্ন। এই ঘোড়া কি করছে? করছেন না, আপনার কাজ আমাকে করতে হচ্ছে। না আমি ঘোড়ার না, ঘোড়ার প্রশ্ন, এই ঘোড়া দুটো আসলে কেন না, আমাকে করেন না। আপনাদের না, আমরা অন্য কিন্তু কেউ বলতে পারে না। 175 বছর বয়স হলো, যেদিন থেকে নবাবরা বানিয়েছে সাদা ঘোড়া দুটো করে পুষে। 10 বছর 12 বছর পর মারা গেলে আবার সাদা ঘোড়া আনে, হোয়াইট হর্স। কারণ ইমাম হুসেনের এটা যে বাহক ছিল সেটা সাদা হর্স ছিল, হোয়াইট হর্স। এটা মহরমের 10 তারিখে দেখেন, আপনি অন্য কোনো গাইডকে দেখাতে বলেন এসব ডকুমেন্ট দেখান, আল্লাহর রহমত আছে আমার উপরে, আমি রেখেছি পয়সা নিয়ে। এই যে সেই সাদা ঘোড়া না? হ্যাঁ, দাঁড়ান তো ডকুমেন্টসটা দেখি। হ্যাঁ, এই যে ডকুমেন্টসটা দেখেন। আচ্ছা আচ্ছা, ঘোড়াকে সাজাই। এই আপনার গাইড আছে, একমাত্র দুর্ভাগ্য গাইড, বদনসিব আছে। হ্যাঁ, হ্যাঁ, পাপী লোক আমি, আল্লাহর গুনেগার বান্দা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দোয়া করবে। এই যে একটাই আছে তা না, অন্য বছরও আমাকে দেখেন। আচ্ছা, সব সুন্দর ঘোড়া তো বেশ। এগুলো 10 তারিখে সাজানো হয় আমার। তাহলে মহরমে আসলে এই জায়গায় তো বেশ মজা হয়, আপনি দেখার মতো ফোন কিছু নাম্বার দিয়ে আছে। যাবেন আমার, আমি আপনাকে বলে দিব যে হ্যাঁ শুরু হয়ে গেছে। মহরম তো আমাদের ওইদিকেও হয়। মহরমের আর 3 নাই, সময় পাওয়াটাই 19 কঠিন। তারিখ থেকে শুরু হবে, সামনে 19 তারিখ। কাজের মধ্যে থেকে এই যে কয়টা দিন সময় কি নাম পাইছি। বলেছিলেন আপনার? আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল। আপনার নাম হচ্ছে অরিন্দম জওয়ারদার। হ্যাঁ, অরিন্দম আরিন্দম। কোথায় বাড়ি আপনার? বাংলাদেশ কোথায়? বাংলাদেশ হলো সাতক্ষীরা, খুলনা। আপনার? আমার হচ্ছে পাবনা। বাহ, আপনার দুজন মানুষ।
আগে মানুষ হওয়া ভালো, তাহলে মুসলমান হতে পারবে, হিন্দু হতে পারবে। আর যদি মানুষত্ব না থাকে তুমি কিছুই হতে পারবে না। এটাই আমার প্রিন্সিপাল। ভালো লাগলো অরিন্দম বাবু, খুব ভালো লাগলো। ওটা ঢুকিয়ে নেবে না, না তো ঢুকতে দিবে না, জমা করতে হবে আর বের করে নিও। তবে হ্যালো অরিন্দম বাবু, ইসলাম ISLAM, ISLAM, ইসলাম ISLAM, ইসলাম। তার ফুল ফর্ম কি হবে জানেন? আমাদের করা আছে, I should love all the man, I should love all the man, that is Islam. একটা পিঁপড়েকেও ভালোবাসতে হবে। আল্লাহর মাখলুক তো, আল্লাহ তো আমার বাপের না, আল্লাহ পিঁপড়েরও আল্লাহ, সাপেরও আল্লাহ, ব্যাঙেরও আল্লাহ, আপনারও আল্লাহ, আমার বাপের কিনা না, আল্লাহ পুরো জাহানের আল্লাহ, তাই না ভাইয়া জলিল সাহেব? আচ্ছা, এই হাজারদুয়ারির এটা ফ্রন্ট, এই হাজারদুয়ারিটা 12 বিঘা জমির উপরে দাঁড়িয়ে আছে। আর ইংল্যান্ডে যে বাকিংহাম প্যালেস আছে ওটা আপনার 16 বিঘার উপরে দাঁড়িয়ে আছে বাকিংহাম প্যালেসটা। আর এটা 12 বিঘা 240 কাঠা। এখানে 1 বিঘাতে 20 কাঠা। শুধু প্যালেসটা মানে বিল্ডিংটা। দুটো যে সিংহ আছে এটা ব্রিটিশ, যে নবাব যে এই যে সিংহগুলা, 44 বছর এই কোর্ট ইংরেজরা চালাতো। নবাব আসতেন আর ওই ফর্দি পড়তেন আর চলে যেতেন। বাবু এ ফর অরিন্দম, এ ফর আব্বাস, 36 ভাব। তবে একটা অনুরোধ দুজনে রাখবেন, নবাব উঠছেন, নবাব নামতেন, আপনারা উঠছেন, উঠবেন যখন জলিল সাহেব নবাবি দেওয়াগে নবাব উঠছে, আসুন আপনাকে নিয়ে যাবো। নবাবি দেওয়াগে উঠতে হবে, আপনি এটা ভিডিওটা নিয়ে আসবো, নিয়ে এসে লাস্টে আপনি মিউজিয়াম দেখবেন। আচ্ছা, এই জায়গায় উঠবো, এটা ভিডিও করবেন, এই যে ভিডিও রানিং আছে। নবাবি দেওয়াগে উঠতে হবে। মনে আছে আমি ছাতা নিয়ে থাকবো, ইউএস এর আকাশ নবাবকে ছাতা লাগে, ওঠেন নবাব। আমি এখানকার মৌলানা দান করি, ওই জন্য আমি একটু ধরে গাইড করি। এখানে সবাই ইস্পাত আছে কিনা সায়াসেন দিয়ে। এই নদীটা দেখুন, এই নদীটা গঙ্গাটা ভাগ হয়েছে, ফরাকটা 80% আপনার পদ্মা নদী বাংলাদেশ, আর এইটা কলকাতা গিয়ে নাম হুগলি। এটা ভাগীরথী, ইয়াস, এইটাই সেই নদী, গঙ্গার যে ওই যে ব্রাঞ্চ অফ গঙ্গা। নদীর সাথে যাওয়া যাবে না, মানে আমাদের পরে যাবে ফারাক্কা যে বার্তা দিছে পদ্মার সাথে, সেই যে একটা ছোট্ট চ্যানেল বের হয়েছে, ওইটাই এইটাই সেটা, তা ইয়াস ভাগীরথী একদম কানায় কানায় পূর্ণ পানিতে। অবশ্য এখন পানিরই সময়। বর্ষাকালে শীতকালে কেমন থাকে পানি? পানি কম হয়ে যায়, একদম কম হয়ে যায়। শীতকালে তো পদ্মায় একদম শুকিয়ে যায়, পানি থাকে না। আর এই মসজিদটা হলুদ কেন? 5 টাইম ইসলাম ধর্মের নামাজ, নবাব 2 বার নামাজ পড়তেন। আর নবাব ভিন করে গেছেন যে রঙের হাজারদুয়ারি, সেই রঙের, একে বলা হয় ইয়েলো মস্ক। আচ্ছা, নামাজ ইজ রানিং, এভরিবডি ইজ অ্যালাউড, বাট অনলি প্রেয়ার অফ নামাজ। আর ওই কামানটা দেখেন, ছোট্ট কামানটা, ওই কামান দিয়ে তৈরি। এটা রোজার মাসে ব্যবহার হতো, মাইক ছিল না তখন, অ্যান্টি মাইক ব্যবহার হতো, এখন মাইক হয়ে গেছে, তার ব্যবহার। রোজার মাসে আপনার রাত 1টায় ফাটালে সেহরি ভাত রান্না করার জন্য সবাই উঠতো, আর সন্ধ্যে 6টা ফাটালে ইফতার করে। দারুণ সিস্টেম। হ্যাঁ, এটাকে বলা হয় সালামি তো। সালামি তোপ না? আচ্ছা, হাজারদুয়ারিতে এদিকে
আর এই তোপ এই তোপগুলো বলিনি আমি, এটা বলিনি। আচ্ছা এই হাজারদুয়ারিতে 900 দরজা আসল, এই দেখেন 8টা কবজা আছে, আর 100 দরজা নকল। এই যে এই দরজাটা নকল। নাই, নকল দরজা। কেন? কোন শত্রু বা জাসুস ঢুকলে তাকে যেন সহজে ধরা যায়, তার জন্যে নকল দরজা 100, আসল দরজা 200। 900 আর 100 মিলিয়ে 1000, তাই একে সবাই বলে হাজারদুয়ারি। অ্যাকচুয়ালি দরজা আছে 900টা। আর এইখানে ঢুকে যখন মিউজিয়ামে ঢুকাবো নিচে, দেখবেন রাজমিস্ত্রিরাই বাড়িঘর করে। এর রূপচাঁদির কুর্নি আর দামেরটা হাতি দাঁতের এখানে রাখা। আর পেছনে 42 কেজি ওজনের রূপো চাঁদির সিংহাসন, নবাব বসতেন, ইংরেজ ফর্দি লিখে দিত, পাঠ করতেন। অল নবাবস আর পাপেড বাই ব্রিটিশ। দ্য ডকুমেন্টস দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোনটা? ওই যে এই লোগোটা। ও অ্যাট ফার্স্ট মার্চ, তারপরে হোলি বুক অফ বাইবেল, তারপরে হচ্ছে আপনার বাকিংহাম প্যালেসের পিলার, আর লেফট সাইডে লায়ন, রাইট সাইডে দেখেন হর্স, নো ইউনিকর্ন। ও ইউনিকর্ন, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে একটা শিং আছে। হ্যাঁ ইউনিকর্ন, ক্লিয়ার? এ তো ব্রিটিশের হ্যাঁ, সিল। এটা লোগোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ক্লিয়ার? আসলে আচ্ছা আচ্ছা, এটা আপনার বাহির পথ, এখান দিয়ে বেরাবেন, হ্যাঁ। নিচে দিয়ে 36টি ধাপ, পাশে ইংলিশ লেখা, এ পাশে পার্সিয়ান ভাষা। আরবি অ্যান্ড পার্সিয়ান অ্যালফাবেট ইজ সেম, লেটার ইজ সেম, বাট ডিফারেন্ট টাইপ অফ গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। এই যে কামান দুটো দেখলেন, এটা কোনো যুদ্ধে ব্যবহার হতো না। এটা নবাব যখন দরবারে উঠতেন ফাটানো হতো, নোটিশ গান, মানে হুঁশিয়ার নবাব। ক্লিয়ার? এটা নোটিশ গান না? আমি ফার্স্টে এসে ভাবছি যে এটা দিয়ে মনে হয় যুদ্ধ হতো, চাকা লাগানোর জায়গা আছে। আপনার আর্টিলারি। Follow the writing, the Persian language. Sangbazi Aste, Nawab Nazim, Shujaul Mulk, Istimamud Dawla Humayun Shah, the founder of this palace. And who was architect? Colonel Duncan MacLeod. Colonel Duncan MacLeod is architect of this palace. এই এই এটা এটা চাকা লাগানোর সিস্টেম না দুই পাশে? আচ্ছা, প্রথমে দেখে ভাবছি যে এটা দিয়ে মনে হয় যুদ্ধে না, এটা শুধু বারুদ ভরা হতো, গোলা ভরার নাই, ক্ষতি হয়ে যাবে বলে বারুদটা সামনে। আচ্ছা নবাব ইংরেজ আসলে তাকে সম্মান দেওয়া। এই হাজারদুয়ারিতে এবার মিউজিয়ামে ঢাল তলোয়ার সব রাখা আছে, নাম লেখা, ওটা নবাব দেখবেন। আর একটা আয়না পাবেন, যে আয়না আপনি নিজেকে দেখতে পাবেন, ওকে দেখতে পাবেন, নিজেকে দেখতে পাবেন। ক্লিয়ার? এই হাজারদুয়ারির ভিতরে গাইড, লাইট, ছাতা, মোবাইল নো অ্যালাউ। একে সুইচ অফ করে বা সাইলেন্ট করে চুপচাপ নিয়ে ঢুকেন, আর সব লেখা আছে দেখবেন। 5টা অবধি খোলা, আপনি যতক্ষণ ইচ্ছা থাকে 5টায় বের করে দেবেন। ঠিক আছে, তাহলে আমার তো এখানেই শেষ আমাদের আমার কাজ এখানে। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হলো হাজারদুয়ারি, জানা হলো। এখন আমরা এখানকার মিউজিয়ামের ভেতরে যাব। মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউড নয়, যে কারণে আমি আর ইয়া করব না, ভিডিও করছি না। রাখি, গুড বাই। হাজারদুয়ারি প্যালেসের ভিতরটা দেখে বাইরে বেরিয়ে এই সুন্দর আকাশটা শেষবারের মতো ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই সাথে শেষ হচ্ছে এই পর্ব। আগামী পর্বে থাকছে আরো অনেক কিছু।